একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ, হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের। যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ শুধুমাত্র বাংলা টিভিতে। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207-375-1188। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শোতে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9:30টায় যথারীতিভাবে আপনারা দেখতে পাবেন এই প্রপার্টি শো। এই প্রপার্টি শোতে আমরা প্রপার্টি বিষয়ক নানা আলোচনা করব এবং আপনারা দর্শকরা যা প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমাদের দুজন অতিথি আছেন। আমাদের একজন অতিথি যিনি আমাদের সাথে সব সময় থাকবেন, যিনি বিশিষ্ট প্রপার্টি ব্যবসায়ী, প্রপার্টি স্পেশালিস্ট এবং যিনি এক যুগেরও বেশি এই কমিউনিটিতে প্রপার্টি নিয়ে আমাদেরকে হেল্প করে যাচ্ছেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় এবং আমাদের কাছের মানুষ, জনাব কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে আছেন এই কমিউনিটিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে এবং যিনি এই কমিউনিটিতে অ্যাকাউন্ট বিষয় নিয়ে আমাদেরকে অনেক দিন ধরে হেল্প করে যাচ্ছেন, বিশিষ্ট চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট মিস্টার সারওয়ার হোসেন। সারওয়ার ভাই, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ পরিচয় করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি এই পরিচালনা এবং যে উদ্যোক্তা, যিনি এই অনুষ্ঠানটি সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি হলেন আমাদের সেই কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমাদের আজকের যে সাবজেক্ট, সেটা আমরা কন্টিনিউশন করছি গত অনুষ্ঠান থেকে, সেটা হলো টেনেন্সি এগ্রিমেন্ট। এই টেনেন্সি এগ্রিমেন্টটা আমরা গত সপ্তাহে শুরু করেছি এবং প্রচুর ইমেল পেয়েছি, প্রচুর ট্যাক্স পেয়েছি। উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। দর্শক, আপনারা আমাদেরকে এত ইমেল করেছেন। আমি কাজী আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এত ইমেল এবং ট্যাক্স আসছে যে ওনারা বসে সময় নিয়ে সেই ট্যাক্সগুলো রিপ্লাই এবং ইমেলের রিপ্লাই যথারীতি আপনাদের কাছে পৌঁছে গেছে ইনশাল্লাহ। এবং এখনও আপনারা ফোন করবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং ইমেল করুন এবং টেক্সট করুন।
আমাদের আজকে আলোচ্য যে বিষয়টা আরিফ ভাই আমরা বলছিলাম যে টেনেন্সি এগ্রিমেন্ট, আমরা সেদিন টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে অনেক কথা বলেছি। সেই সেই কথার লেজ ধরে আপনাকে বলছি এই যে অনেক কোশ্চেন, অনেক দর্শক জানতে চাচ্ছিল যে সাবলেট কি অ্যালাউড কিনা, যে একটা প্রপার্টিতে সাবলেট অ্যালাউড কিনা। প্লিজ আপনি যদি এই বিষয় নিয়ে একটু বলেন। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি যতখানি পারি টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে কভার করার জন্য। অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক কিছু কভার করার চেষ্টা করেছি, আমরা আবারও করব। আমাদের অসংখ্য ইমেল এবং টেক্সট মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। সেই হিসেবে আপনাদের যদি আরও প্রশ্ন থাকে প্লিজ ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি আশা ভাই, আপনি যে কথা বলছিলেন, হ্যাঁ আমরা টেনেন্সি এগ্রিমেন্টে ওই পর্যায়ে আসছিলাম। আমরা সাবলেট, মানে এখন থেকে আপনি যে প্রশ্নগুলো করছেন যেগুলো আমরা কভার করতে পারিনি, সেটা হচ্ছে যে একটা প্রপার্টির মধ্যে সাবলেট দেওয়া যাবে কি না, এটা টেনেন্সি এগ্রিমেন্টে থাকতে হবে। যদি কোনো কারণে ল্যান্ডলর্ড সাবলেট দেওয়ার জন্য টেনেন্টকে অগ্রাধিকার দেয় তখন সে করতে পারবে, যদি সেটা না দেওয়া সম্ভব হয় তখন সেটা করতে পারছে না। এখন কথা থেকে যায় এরকম ধরনের যে ল্যান্ডলর্ড নিজেই থাকতেছে একটা প্রপার্টিতে, সেখানে সে একটা রুম সাবলেট দিবে, সেখানে কতটুকু পারছে না পারছে এটা তখন ল্যান্ডলর্ড নিজে ডিসিশন নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কথার ইয়েতে সারোয়ার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সারোয়ার ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের কাছে আসছেন। আপনি যেহেতু একজন বিজ্ঞ অ্যাকাউন্টেন্ট হিসাবে আছেন, সেই হিসাবে বলবেন কি ল্যান্ডলর্ড যে অ্যামাউন্ট পায় সেই অ্যামাউন্ট, সেটার জন্য ল্যান্ডলর্ড কি দে শুড ওপেন অ্যান অ্যাকাউন্ট অর দে শুড মেনটেন এ ফাইল উইথ ইউ অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনাদের কাছে আসবে? স্যার আমি এখানে বলছি মানে জিনিসটা বুঝতে চাচ্ছিল এভাবে যে মানে ল্যান্ডলর্ড সাবলেট দিতে পারে কিনা, সাবলেট দিতে পারলে তার মানে তার নিজে বাসা থাকতেছে, মানে প্রশ্নটা এরকম ধরনের, আপনি ওভাবে বলতে পারেন। প্রথমে ধন্যবাদ দর্শকদেরকে এবং কাজী আরিফকে যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার ব্যবস্থা করেছে। আর প্রশ্ন যেটা ছিল সেটার উত্তরটা হচ্ছে, ল্যান্ডলর্ড যদি চায় তাহলে ফর এক্সাম্পল একটা দেই, 3টা রুম আছে, উনি একটা রুম রেন্ট আউট করতে চাচ্ছে, সেটা ল্যান্ডলর্ড পারে এবং সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তার ট্যাক্সের কোনো ইমপ্লিকেশন নাই, সে কাজে না ডিক্লেয়ার দিলেও চলে। প্রায় 4,250 পাউন্ড পর্যন্ত তার ট্যাক্স ফ্রি ইনকাম বছরে। থ্যাংক ইউ, বছরে। এবং এটা রুম শেয়ারিং, সুতরাং যদি শেয়ারিং রুম হয় তাহলে অ্যারেঞ্জমেন্টটা এরকম। যদি রেন্ট বেশি পায়, 4,250 পাউন্ডের উপরে হয়, ফর এক্সাম্পল 10,000 রেন্ট পাচ্ছে রুম শেয়ারিং থেকে, সেটা তাকে ডিক্লেয়ার দিতে হবে এবং সেটার প্রসেস আছে, ট্যাক্স ফাইলিং করতে হবে প্রত্যেক বছর। এটা নিয়মটা হচ্ছে এপ্রিল থেকে এপ্রিল পর্যন্ত। আচ্ছা, আপনার কথায় যেটা বেরিয়ে আসলো যে 4,250 পাউন্ডের যদি বেশি হয় তাহলে তাকে ট্যাক্সে একটা ফাইল ওপেন করতে হবে। ডেফিনেটলি। আচ্ছা, আমাদের এই কমিউনিটিতে অনেকেই হয়তো আমরা এই জিনিসটা জানি না যে আমাদেরকে যে ট্যাক্সে একটা ফাইল ওপেন করতে হয়। আমি আপনার কাছে আসছি, তার আগে আমি বলবো যে এই আমি কিছুদিন আগে দেখতে পেলাম যে একটা লেট প্রপার্টি ক্যাম্পেইন চলছে আমাদের এখানে। আপনি কি কাইন্ডলি এটা সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদেরকে? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এটা আমাদের অনেক ল্যান্ডলর্ড যারা হয়তো ভুল ইনফরমেশনের কারণে অথবা অজ্ঞতার কারণে তাদের ইনকাম, যেটা রেন্টাল ইনকাম হচ্ছে, হয়তো 1টা বা 2টা বা 3টা একাধিক প্রপার্টি থেকে, সেটা তারা ট্যাক্সের হিসাবটা HM রেভিনিউ অ্যান্ড কাস্টমসে ডিক্লেয়ার করে নাই, যে কোনো কারণেই হোক। এখন রেভিনিউ, ইনল্যান্ড রেভিনিউ একটা অপরচুনিটি দিয়েছে, যেটা হচ্ছে যে ক্যাম্পেইনের কথা আশরাফ সাহেব বললেন, প্রপার্টি ক্যাম্পেইন। এটা একটা বিশাল অপরচুনিটি। এর মাধ্যমে যারা প্রিভিয়াসলি ডিক্লেয়ার করে নাই, রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করা হয়নি, সেটাকে ডিক্লেয়ার করা যায় এবং তাতে সুবিধাটা হচ্ছে, অ্যাডভান্টেজেস হচ্ছে, প্রথমত ট্যাক্স বলবো নিজের ট্যাক্স অ্যাফেয়ারকে শুদ্ধ করে নাও। তবে এখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে জিনিসটা ছিল এরকম ধরনের যে
লেট ক্যাম্পেইন যে জিনিসটা আছে সেটা অ্যামনেস্টির মতো, যদি ল্যান্ডলর্ড কোনো কারণে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার না করে থাকে তখন এটা সে যদি করে এই জন্য এইচএম রেভিনিউ কোনো মানে পেনাল্টি দিবে না। দ্যাটস দ্য ওয়ে ইটস সাপোজড টু বি। তো এখন এখানে আসছে যে তখন সে যদি না করে থাকে তো তার জন্য একটা সুবর্ণ সময় চলছে, যেটা মানে সে লেট ক্যাম্পেইনের মাধ্যমে দিতে পারে। এখন সে 2 বছর 1 বছর 3 বছর আগের অ্যাকাউন্টস দেয় সেই ক্ষেত্রে দিতে পারছে। জিনিসটা এরকম মানে আসছে তাই না? এক্স্যাক্টলি, সেটা আছে। প্লাস পেনাল্টি দিতে হবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনি দিয়েছেন। সেকেন্ডলি ইন্টারেস্টটা সেটা নেগোশিয়েট করা যায় এবং খুব নেগলিজেবল পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট তারা চার্জ করবে, সেটা নেগোশিয়েট করে ফিক্স করা যায়। এই অপরচুনিটি অনেক ল্যান্ডলর্ড নিচ্ছেন এবং তাদের ট্যাক্স অ্যাফেয়ারকে সেটেল করে ফেলছেন। যারা নেয়নি তারা নিতে পারে সুবর্ণ। অবশ্যই স্টিল চলছে এবং খুবই সিম্পল ওয়ে, যে কোনো অ্যাকাউন্টেন্টের সাথে কন্ট্যাক্ট করলে তারা হেল্প করে দিতে পারবেন। থ্যাংক ইউ সারোয়ার ভাই। সুপ্রিয় দর্শক, আমরা সারোয়ার এবং কাজী আরিফ ভাইয়ের মাধ্যমে একটা সুন্দর ইনফরমেশন পেলাম। যারা এখনো রেজিস্টার্ড হননি তাদের জন্য এই বিষয়টা খুবই হেল্পফুল হবে আশা করছি। আপনারা এই বিষয় সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে আমাদেরকে টেক্সট করুন, ইনশাল্লাহ আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ ওনারা আপনাদেরকে হেল্প করবে আউট অফ দিস শর্ট টাইম। আবার চলে আসছি আমাদের কাজী আরিফ ভাইয়ের কাছে। কাজী আরিফ ভাই, আপনার নাম বলতেই একটা ফোন চলে আসলো। অবশ্যই আমরা প্রোগ্রামটা মানে সাজিয়েছি এরকম ভাবে আমাদের কমিউনিটির লোক, কমিউনিকেশন মানে যারা জানা অজানা বিভিন্ন প্রশ্ন তারা করবে, জানবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাইলাম, আপনার প্রথম ধন্যবাদ, আপনারা তো সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসছেন। থ্যাংক ইউ। ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রাম। জি বলুন, প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হইলো, আমার একটা আমি কাউন্সিল থেকে রাইট টু বাই একটা ঘর দিচ্ছিলাম, তিনি আমি ঘরটা ভাড়া দিচ্ছি, আমি মাসে পাই 2450 পাউন্ড মাসে পাই। আমি কিন্তু একটা ঘর ভাড়া দিচ্ছি, এখানে 1400 পাউন্ড ভাড়া দিই, দিয়া থাকি আর জায়গায়। আমি কি ট্যাক্সের মধ্যে হতে হবে কিনা আমি চেষ্টা জানতে চাচ্ছি। আমি চলে যাব আমাদের সারোয়ার ভাইয়ের কাছে। সারোয়ার ভাই প্লিজ, আপনি হয়তো প্রশ্নটা বুঝতে পেরেছেন না, দর্শককে আপনি কাইন্ডলি একটু হেল্প করুন উত্তর দিতে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। প্রশ্নটার আনসার হচ্ছে, আপনি যে 2400 বা 2500 পাউন্ড যেটা রেন্ট পান, সেটা রাইট টু বাই হয়তো মর্গেজ নাই আপনার কোনো, তাতে মোট কথা হচ্ছে যে সারা বছর যে ইনকাম করছেন সেটা কিন্তু ডিক্লেয়ার দিতে হবে, রেন্টাল ইনকাম হিসাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এখন আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল যে আপনি যে বাসাটা থাকছেন, সেকেন্ড একটা বাসা হয়তো আপনি ভাড়া থাকছেন বা মর্গেজ নিয়ে বাড়ি কিনেছেন, সেটার মর্গেজের কি কনসেশন আপনি পাবেন কিনা, সেটা খরচ হিসেবে দেখাতে পারবেন কিনা। এটা আসলে একটা ট্যাক্স প্ল্যানিং এর ব্যাপার আছে। আপনি প্রথম বাড়িটা যদি রিমর্গেজ করে পয়সা নিয়ে সেকেন্ড বাড়িটা কিনে থাকেন, সে একটা ইস্যু আপনি ট্যাক্স কমানোর জন্য ইউজ করতে পারবেন, কিন্তু এটা বুঝতে হবে আপনার সার্কামস্ট্যান্সেস। সুতরাং আমার এখানে মনে হয় যে মানে জিনিসটা কমপ্লিকেশন আসছে, যে কিছু ইনফরমেশন দরকার থাকবে, ইনফরমেশন দরকার হবে, স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা মানে বলতে পারবেন। আমি মানে আশাবাদের কাছে ফিরে যাচ্ছি। দর্শক, আমাদের এই বিষয়ে মানে আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা চেক করার চেষ্টা করবো আমাদের আউট অফ শো বাইরে। ধন্যবাদ সারোয়ার ভাই এবং কাজী আরিফ ভাই। আমি আরেকটা ফোনে চলে যাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথেকে বলছেন প্লিজ? আমি ক্লাস 2 থেকে বলছি, আমি একটু ফোনে কথা বলতে চাচ্ছি। জি, আপনি অনলাইনে আছেন, লাইভ আছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি। আমি প্রশ্নটা হচ্ছে, আমার নিজের নামে একটা ঘর, ঠিক আছে? জি। আমি বেনিফিটে আছি, আমার ঘর কেনা হয়ে গেছে 14 বছর। এখন আমি চাচ্ছি, আমার হাজবেন্ড মারা গেছে, আমার কোনো জব নেই, আমি বেনিফিটে আছি, আমার ছেলে একটা 18 একটা 20, আমি কি আরেকটা ফ্ল্যাট কিনতে পারি? আপনার প্রশ্নটা বুঝতে পারছি। থ্যাঙ্কস ফর ইওর কল। কাজী আরিফ ভাই। সুপ্রিয় কলার, আপনি যে কথাটা বলছেন, এখানে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি
আর একটা প্রপার্টি মানে কিনতে চান, আপনি কিনতে পারেন, কিন্তু আপনাকে ইনকাম দেখাতে হবে। মর্গেজ নিতে গেলে আপনাকে সেই রকম ধরনের মর্গেজের সাথে কথা বলতে হবে, ব্যাংক, বিল্ডিং সোসাইটি অথবা মর্গেজ ব্রোকার, তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। সেক্ষেত্রে আপনার ইনকাম কীরকম, সেই অনুপাতে আপনি বাড়ি কত দামে কিনবেন, কোথা থেকে কিনবেন, এটা থাকতেছে। সেই সাথে থাকতেছে ডিপোজিটের প্রশ্ন, যে আপনি কতটুকু পর্যন্ত ডিপোজিট দিতে পারতেছেন। তো সেটা একটা ওয়াইড রেঞ্জ। আমি আবারও বলবো, প্লিজ আমাদেরকে একটু মানে ইমেল করে অথবা টেক্সট করে জানাবেন। আমরা আউট অফ শোর বাইরে আপনার বিভিন্ন তথ্য নিয়ে আমরা আপনাকে অ্যাটলিস্ট কিছু টিপস দিতে পারবো, ফ্রি অ্যাডভাইস দিতে পারবো, যে আপনাকে কোথায় গেলে কিভাবে আপনি কি করতে পারেন। সুপ্রিয় দর্শক, সম্ভবত আপনি আপনার উত্তরটি পেয়েছেন, এবং এটা একটা বিশদ আলোচনার বিষয়, অনেক ইনফরমেশনের দরকার। সো আপনি কাইন্ডলি যদি আমাদেরকে টেক্সট করেন, আপনি আমাদের বিজ্ঞ আলোচক আপনার সাথে পরবর্তী সময় এই ব্যাপারটা নিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবে। জি কাজী আরিফ ভাই, এখন আপনাকে আবার প্রশ্নে ফিরে আসছি যে একটা বাসা ভাড়া নিতে গেলে একটা ল্যান্ডলর্ড টেনেন্টের কাছে কি চাইতে পারে, এবং একটা টেনেন্ট ল্যান্ডলর্ডের কাছে কি কি জিনিস চাইতে পারে, আপনি যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটাকে আমি দুভাবে ভাগ করতে যাচ্ছি। ল্যান্ডলর্ড কি চাইতে পারে, এটা একটা পার্ট, আরটা হচ্ছে টেনেন্ট কি চাইতে পারে ল্যান্ডলর্ডের কাছে অথবা এজেন্টের কাছ থেকে যদি ভাড়া নিয়ে থাকে। এখন একজন ল্যান্ডলর্ড হিসাবে যদি ভাড়া দেওয়া হয় একজন টেনেন্টকে, তখন এই টেনেন্ট যদি ল্যান্ডলর্ড নিজে ম্যানেজ করেন অথবা এজেন্সির মাধ্যমে করে থাকেন, তখন থেকে যাবে যে টেনেন্টের আইডি, তিনি কি করছেন, কাজ করলে পারা কতটুকু কাজ করছেন, সে প্রুফ অফ ইনকাম, যদি সে বেনিফিট নিয়ে থাকে তো বেনিফিট হলে পারা সে মানে পার্ট টাইম কাজ করে কিনা, তার আদার ইনকাম কিনা, মানে এইসব জিনিস দিতে হবে। এজেন্ট অথবা ল্যান্ডলর্ড হিসেবে দেখতে হবে যে আগের যে বাসায় ছিল তার রেফারেন্স নেওয়া হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে ক্রেডিট চেক করা হয়, যে টেনেন্ট হিসেবে যেটা স্কোর থেকে যায়, যে টেনেন্ট মানে গুড রেকর্ড আছে কিনা প্রিভিয়াস হিস্ট্রিতে, তখন সেটা আপনাকে মানে ওভাবে বার করা যায়। তো তার ব্যাংক স্টেটমেন্ট, তার সবকিছুই এই ধরনের ডাটাগুলো মানে ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট এটাকে মানে রাইটস রাখে ই করার জন্য। থ্যাংক ইউ কাজী আরিফ ভাই। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন প্লিজ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমি দিলওয়ার বলছিলাম। জি দিলওয়ার ভাই বলেন। জি, আমি আপনাদের চ্যানেলকে সালাম, খুব সুন্দর একটা আলোচনা নিয়ে আসছেন আপনারা। আর আমি সারোয়ারকে ব্যক্তিগতভাবে চিনি। জি, আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম। আমি আপনার কাউন্সিল থেকে একটা বাড়ি কিনছি, 2 বছর হয়। ওকে, এখন আমি কি এখন এটা রেন্ট দিতে পারবো? আর যদি দিতে পারি তাহলে আমি যে হেল্প টু বাইয়ের যে স্কিম আছে এটা কি আমি করতে পারবো? এটা জানি না। থ্যাংক ইউ কলার, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সরি, আমি কাজী আরিফ ভাইকে বলছি, প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি একটা বাড়ি কিনেছেন 2 বছর ধরে, এখন আপনি কি এটা ভাড়া দিতে পারবেন কিনা। আপনি যে মানে কাউন্সিলের কাছ থেকে যেটা কিনেছেন সেখানে কিন্তু বলা থাকবে যে আপনি কতদিনের মধ্যে ভাড়া দিতে পারবেন কি পারবেন না। এটা যদি কাউন্সিল থেকে অথবা মানে যেটা লোকাল বিভিন্ন হাউসে অ্যাসোসিয়েশন থেকে কিনে থাকেন, রাইট টু বাই স্কিমে যদি হয়ে থাকে, সেখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে লেখা থাকবে যে আপনি 5 বছর 2 বছরের মধ্যে ভাড়া দিতে পারবেন কিনা। এভাবে লেখাটা থাকবে। আপনাকে ওই টার্মস এন্ড কন্ডিশনটা আপনি পড়ে নেবেন, তখন ওর মধ্যে থেকে যাবে। এটা কিন্তু ভ্যারি করবে, সেই ক্ষেত্রে আসতে পারে। আপনি আরেকটা বাসা কিনতে পারবেন কিনা, আমি সারা ভাইকে যে কথা বলছিলাম, যে সারা ভাই যে ডিপোজিটের কথাটা আসতেছে, যে আপনি মানে ডিপোজিট আছে আপনি দিবেন, আপনি ইনকাম করছেন সেটাকে শো করতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, যে মর্গেজ পেতে হলে আপনাকে ব্রোকারের কাছে, ব্যাংক, বিল্ডিং সোসাইটির কাছে যেতে হবে। তো সেই হিসাবে আপনি করতে পারেন। আমাদের কাছে আবারও ইমেল করতে পারেন। আমি মানে সেক্টর এটা যদি স্পেসিফিক প্রশ্ন করে হয় তাহলে পরে, যেহেতু আমাদের প্রোগ্রামে অন্য সাইড আমরা কাভার করার চেষ্টা করবো, সেহেতু প্রিয় দর্শক প্লিজ আমাদেরকে ইমেল অথবা টেক্সট করবেন। আমরা আউট অফ শো বাইরে আপনাদেরকে। থ্যাংক ইউ কাজী আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ব্রেক নেওয়ার। ব্রেকের পর আবার ফিরে আসবো আপনাদের নানান প্রশ্নের উত্তর নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 020737511188। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে কথা বলছিলাম আমাদের বিজ্ঞ দুই আলোচকের সাথে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজী আরিফ ভাইয়ের কাছে। কাজী আরিফ ভাই, ধরেন একটা টেনেন্ট 1 বছর ধরে একটা বাসায় আছে, এখন সে এটা কন্টিনিউ করতে চাচ্ছে ফর 1 more year, রিনিউ করবে, থাকবে। সেই ক্ষেত্রে একজন ল্যান্ডলর্ড যদি এটা ইনক্রিজ করতে চায় তখন সেখানে কি হবে? রেন্টটা ইনক্রিজ করতে চায় সেখানে কি হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আই বিলিভ যারা ল্যান্ডলর্ড এখানে আছেন এবং যারা দর্শক মণ্ডলী যারা টেনেন্টও আছেন, এটা একটা স্বাভাবিক প্রশ্ন, সবসময় আপনারা ফেস করেন। এখানে যদি সেকেন্ড ইয়ারের জন্য আবার করা মানে টেনেন্সি এগ্রিমেন্ট রিনিউ করা হয়, তখন ল্যান্ডলর্ডকে অথবা এজেন্সিকে প্রপোজ করতে হবে একটা সার্টেন টাইমের আগে যে আমরা রিনিউ করতে যাচ্ছি, তুমি থাকবে কি থাকবে না, মানে রিনিউ করবে কি করবে না। এখন যদি থেকে যায় পয়েন্টটা এরকম ধরনের না রেন্ট ইনক্রিজ হবে, সেই ইনক্রিজটা প্রপার টাইমে মানে অ্যাটলিস্ট 2 মাস আগে টেনেন্টকে জানাতে হবে যে তুমি রিনিউ করতে পারো, এইটুকু ইনক্রিজ হবে, সেটা একটা রিজনেবল ইনক্রিজ হবে। এটা একটা স্ট্যাটিস্টিক্স আপনার আছে যে কতটুকু ইনক্রিজ করলো লন্ডনে অথবা পার্ট অফ আদার সিটিতে, তো ওটা প্রপোর্শনাল ভাবে হয়। কিন্তু অনেক সময় হয়ে যায় কি যে ল্যান্ডলর্ড একটু বেশি চাই ফেলতেছে, টেনেন্ট এটা রাজি হচ্ছে না, অথবা মানে ল্যান্ডলর্ড টেনেন্ট থাকতে যাচ্ছে, কোনো ইনক্রিজ করতে চাচ্ছে না। এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় থেকে যাবে, বাট প্রপার ওয়েতে আপনাকে টাইম দিতে হবে যে আমি 2 মাস আগে টেনেন্টকে জানাচ্ছি, তখন এটা হলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে জিনিসটা হবে। এখন এটা এক্সেসিভ চেয়ে বসবে আর হবে না, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল এক পার্টি রাজি এক পার্টি না, তখন ব্যাপারটা হচ্ছে একজন নোটিশ দিয়ে মানে জিনিসটা শেষ হয়। এটার জন্য হয়তো একটা নির্দিষ্ট হিউম্যান বিং, আপনার সুবিধা অসুবিধা থাকতে পারে, আমারও থাকতে পারে, ল্যান্ডলর্ড আর টেনেন্টের। সো আমরা যদি আগে থেকেই এই জিনিসটা নিয়ে আলোচনা করে নিজেদের ভিতরে ঠিক করে রাখি, তো জিনিসটা বোধহয় মিউচুয়ালি এই জিনিসটা খুব ইজিতে হওয়ার প্রবণতাই বেশি থাকে। যদি একটু ফেয়ার আপনার ইনক্রিজ হয়, সেটা এখানে থেকে যাচ্ছে যে অনেক সময় এজেন্ট ভূমিকা রাখছে অন বিহাফ অফ ল্যান্ডলর্ড, অথবা ল্যান্ডলর্ড ডিল করছে তার নিজের প্রপার্টি। এখন যদি সার্টেন একটা ইনক্রিজ হয়, সেটা যদি বাইরে চলে যায় তখন ইজ প্রবলেম, মানে জিনিসটা তখন ডিসকভারে চলে যায়। এখানে কথা থেকে যায় যে কখন মানে ইনক্রিজটা করা হচ্ছে, একজন ল্যান্ডলর্ড অথবা এজেন্ট যদি টেনেন্টের উপর স্যাটিসফাইড থাকে তখন এই জিনিসটা আসছে, এটা মুভ ফরওয়ার্ড দেন, ঠিক আছে, তাছাড়া হচ্ছে না। তো সেখানে ল্যান্ডলর্ডকে অথবা এজেন্টকে ফেয়ার থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ যে না এতটুকু পরিমাণ আসা যেতে পারে। ওকে, আমি বুঝতে পেরেছি। আশা করি আমাদের সুপ্রিয় দর্শকরা এই বিষয়টা নিয়ে পরিষ্কার। এখন আমি চলে যাব আমাদের বড় ভাই সারোয়ার হোসেনের কাছে। সারোয়ার ভাই, আপনি একজন বিজ্ঞ অ্যাকাউন্টেন্ট হিসাবে ল্যান্ডলর্ড এবং টেনেন্ট আপনার কাছে যখন আসে, আপনার কাছে মূলত কোন বিষয়গুলো নিয়ে আসে? আপনি যদি আপনার ওয়েতে একটু এক্সপ্লেইন করেন, আমাদের সাথে শেয়ার করেন। যেহেতু আমি অ্যাকাউন্টেন্ট, ল্যান্ডলর্ডরা মেইনলি আমার কাছে আসে ট্যাক্সের ব্যাপারে বোঝার জন্য, ইনকাম কতটুকু হচ্ছে, সেখান থেকে কতটুকু রেলেভেন্ট এক্সপেন্সেস বাদ যাবে, বছরে কতটুকু নেট প্রফিট হবে এক একটা প্রপার্টি থেকে। অনেক ল্যান্ডলর্ডের মাল্টিপল প্রপার্টিজ আছে, সেখানে কতটুকু ট্যাক্স ইমপ্লিকেশন সেটা আমি বোঝানোর চেষ্টা করি, প্লাস আদার সোর্সেস অফ ইনকাম আছে কিনা। একজন ল্যান্ডলর্ডের শুধু রেন্টাল ইনকাম যদি থাকে তাহলে তার সার্কামস্ট্যান্সেস একরকম, একটা প্রপার্টি যদি থাকে, একটা প্রপার্টি থেকে কিছু ইনকাম, তাতে হয়তো পার্সোনাল অ্যালাউন্স দিয়েই কাভার হয়ে যাচ্ছে, কোনো ট্যাক্স আসছে না। যারা মাল্টিপল প্রপার্টিজের ওনার, কমার্শিয়াল প্রপার্টিজ আছে, তাদের সার্কামস্ট্যান্স ডিফারেন্ট, তাদের ট্যাক্স অ্যাফেয়ার বুঝতে হয়, প্লাস জয়েন্ট প্রপার্টিজ যদি থাকে সেখানে পার্সোনাল অ্যালাউন্স কীভাবে ইউজ করা যায় ট্যাক্স রিডিউস করার জন্য সেটা বুঝতে হয়, প্লাস ফিউচার যদি কোনো
প্রাইভেট অ্যাকোমোডেশনের জন্য প্রপার্টি কিনতে চায়, সেখানে রিমর্গেজ গুলো কি ইমপ্লিকেশন, সেটার জন্য কি ট্যাক্স রিডিউস হবে কিনা, এই ধরনের নানা ধরনের টেকনিক্যাল ইস্যুস নিয়ে হয়তো ল্যান্ডলর্ড আমাদের সাথে কথা বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আশা করি আমাদের সুপ্রিয় দর্শকরা আপনার কথার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবে। আমি চলে যাচ্ছি কাজী আরিফ ভাইয়ের কাছে। কাজী আরিফ ভাই, যখন একটা ল্যান্ডলর্ড একটা টেনেন্টকে বাসা ভাড়া দেয়, এজেন্টের মাধ্যমে হোক আর সে ডাইরেক্টলি হোক, যদি বাসাটা ফিট না হয়, লাইক আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে হয়তো বা বয়লার, গ্যাস বা ইলেকট্রিসিটি এগুলি কোনো একটা জিনিস ফিট না, তখন তারা কোথায় যাবে? এজেন্টের কাছে যাবে নাকি ল্যান্ডলর্ডের কাছে ডাইরেক্ট যাবে? যদি এজেন্টের মাধ্যমে হয়ে থাকে প্রপার্টিটা, তাহলে কি করবে? এটা একটা সুন্দর প্রশ্ন। ব্যাপার হচ্ছে যে একটা বাসা স্ট্যান্ডার্ড মানে ফিটনেস থাকতে হবে, এখানে যদি এজেন্ট ম্যানেজ করে অথবা ল্যান্ডলর্ড ম্যানেজ করে, তো তখন যে ম্যানেজ করছে তাকে বলতে হবে, তাকে সার্টেন টাইমের মধ্যে দিয়ে এটাকে ঠিক করতে হবে। যদি মানে একটা সার্টেন টাইমের মধ্যে ঠিক না হয়, তখন সে মানে বলতে পারে যে আমি অনেকদিন অপেক্ষা করলাম, এত পর্যন্ত দেখলাম। আমাদের ক্ষেত্র বিশেষে কোন ধরনের প্রবলেম, ফিডব্যাক ল্যান্ডলর্ডের কাছ থেকে অথবা এজেন্টের কাছ থেকে, যে ফিডব্যাকটা হচ্ছে যে একটা বয়লারের কাহিনী হতে পারে। একটা বয়লার মানে খুব ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে? একটা ট্যাপ দিয়ে ছোট ছোট করে পানি পড়ছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় মানে ওই সেন্সে না, প্রায়োরিটি ওই দিই যতটা না বয়লার। এখন আসতেছে যে মানে ক্ষেত্র বিশেষ আপনাকে ধরে নিতে হবে কোন ধরনের। এখন এটাকে এজেন্ট অথবা ল্যান্ডলর্ড ইগনোর করছে, টাইম টু টাইম মানে পাতা দিচ্ছে না, তখন তাকে বলতে হবে যে তোমার এটা না করলে পরে দেশে ল আইন আছে, সেই হিসেবে সে কমপ্লেন করতে পারে এক জায়গাতে, তখন এটা অ্যাকশনে আসতে পারে বিভিন্নভাবে। এই যে কমপ্লেনের কথাটা যে বললেন আপনি, সেই কমপ্লেনটা কোথায় যাবে তারা? ইজ দেয়ার এনি স্পেসিফিক প্লেস আছে যেখানে ওরা যে কমপ্লেনটা করবে? কারণ আমাদের অনেক টেনেন্ট এই জিনিসগুলো জানেন না, সেখানে কোথায় যাবেন? এখানে মানে যদি সার্টেন পিরিয়ডে একবার দুবার তিনবার না হচ্ছে, সেটাকে ইমেল ওভার দ্য ফোনে হতে পারে, মানে মানে কমিউনিকেশনটা হওয়ার পরে যখন হচ্ছে না, তখন তাকে একটা ওয়ার্নিং ওর মতো দিতে হবে যে আমি যদি এর মধ্যে না হয় সার্টেন রিজনেবল টাইমে, তখন আমি কিন্তু এই জিনিসটাকে অন্য জায়গায় মানে কমপ্লেইন করব। সে কমপ্লেনের জন্য যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, শেল্টার আছে, মানে চ্যারিটি অর্গানাইজেশন, তাদের মাধ্যমে। এখন অনেক সময় আছে যে কাউন্সিলের কাছেও হয় অনেক সময়, ক্ষেত্র বিশেষ কোন ধরনের। এখন একটা বাসার স্ট্যান্ডার্ড মানে যে আপনি একটা প্রশ্ন করছেন, আপনি কল ধরছেন, আমি এই জন্য ওই টপিকসটা বাদ যাচ্ছে, আমি যদিও মানে মানে দুটাকে কম্বাইন করে বলতে যাচ্ছি। টেনেন্টের রেসপন্সিবিলিটি মানে কি কি মানে জিনিস চাইতে পারেন ল্যান্ডলর্ডের কাছে, যে গ্যাস সেফটি সার্টিফিকেটটা যেরকম একটা ম্যান্ডেটরি মানে বাসা নিচ্ছে, তার গ্যাস সেফটি করা আছে কিনা। আমাদের অনেক টেনেন্টে জানে না, আমাদের কমিউনিটির অনেক টেনেন্টই জানে না যে গ্যাস সেফটি সার্টিফিকেটটা এত বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় যে প্রতি বছর এটা রিনিউ করতে হবে। তারপরে আপনি মানে 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 কি বলে, আপনার অনেক ল্যান্ডলর্ড মানে আপনাদের কাছে আসেন, নিশ্চয়ই আপনার সাথে এইসব জিনিস শেয়ার করে। তো এই জিনিসটা থাকতেছে। তখন একজন লোক ভাড়া নিতে আসলো, সে তখন জানতে চাইতে পারে যে বাসার ইউটিলিটি যে বিভিন্ন জিনিসগুলো, সেটার মানে কনজামশনটা কিরকম ধরনের। এখন আপনি একটা বাসা নিলেন, ইনস্টলেশন মানে খুব স্ট্রং না, হাফ আছে, তখন তার বিল বেশি হবে, হিটিং এর জন্য। হ্যাঁ, বিল কম বেশি সেখানে একটা থাকবে, তখন সে ইপিসি মানে সার্টিফিকেট চাইতে পারে। ইপিসি জিনিসটা কি আমাদের কমিউনিটিতে অনেকে জানে না, কিন্তু এটা জানার জন্য আমাদের প্রোগ্রামটা নিয়ে আসা, বোঝানো, মানে সবাইকে আমাদের কমিউনিটিকে সহযোগিতা করা যে ভাড়া নেওয়ার আগে আপনি গ্যাস সেফটি সার্টিফিকেট, ইপিসি সার্টিফিকেট ম্যান্ডেটরি চাইতে পারেন এজেন্টের কাছে অথবা ল্যান্ডলর্ডের কাছে যে বাসাটা ভাড়া দিচ্ছে। আমি একটা কল নিয়ে নিই প্লিজ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম, নাম না হয় নাই বললাম। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সমাজের একটা প্রয়োজন আছে এবং ব্যতিক্রম ধর্মী নতুন উদ্যোগ, আমাদের উদ্যোগ সফল হবে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে ল্যান্ডলর্ড, টেনেন্ট এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমরা উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ কলার, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনারা কল করুন এবং আমাদের বিজ্ঞ আলোচকের সাথে আপনারা কথা বলুন, আপনাদের যা যা প্রশ্ন আছে, উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য অ্যান্সার। আবার চলে যাই যেখানে আপনি শেষ করেছিলেন, যে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি যে আপনার যে এই টেনেন্ট যদি এজেন্টের মাধ্যমে যে থাকে, এজেন্টকে বারবার বলার পরে যদি অনেক এজেন্ট যদি রেসপন্সিবিলিটিটা না নেয়, তখন তারা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা ওই কাউন্সিলের কাছে যেতে পারে, যেটা বলছিলেন আর আপনি।
হ্যাঁ, সো এটা হাউ লং দে ক্যান ওয়েট অর হাউ লং দে ক্যান কন্টিনিউ, এটার কোনো স্পেসিফিক উত্তর দেওয়ার আগে আরেকটা কোশ্চেন। শিওর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার যে প্রপার্টি ব্যাপারে জানতে চাচ্ছিলাম, যে একটা রেন্টের যে ক্যাম্পেইন, যেটা টাইম কতদিন পর্যন্ত আপনার থাকবে, এই যে ক্যাম্পেইনটা, রেন্টের যে ক্যাম্পেইনের? জি, সুপ্রিয় দর্শক, আপনার কোশ্চেন বুঝতে পেরেছি। আমি আবার চলে যাব সারোয়ার ভাইয়ের কাছে। সারোয়ার ভাই, প্লিজ, আপনি কোশ্চেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। স্টিল চলছে, এখনো সেই ক্যাম্পেইন চলছে, খুব এক্স্যাক্টলি স্পেসিফিক টাইম নেই, এক্সটেনশনও হতে পারে, তবে খুব ভালো সময় এখন ডিক্লেয়ার করে ট্যাক্স অ্যাফেয়ারটাকে সর্ট আউট করে নেওয়া। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি ওনার সূত্র ধরেই বলবো যে এটা একটা সুযোগ আসছে, এই সুযোগটা আমাদের সবারই ইউজ করা উচিত, এতে আপনার আমার সবারই ভালো হবে। যে কথা বলছিলেন কাজী আরিফ ভাই, তো টেনেন্ট এবং ল্যান্ডলর্ডের কথা নিয়ে এজেন্ট এটাতে ইনভলভ, এবং সেটা কাউন্সিল অথবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো পর্যন্ত গেল। হ্যাঁ, যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে একটা এজেন্ট যদি একটা ভালো এজেন্ট হয়, আপনাকে সেটাও বুঝতে হবে যে সে আপনাকে রেসপন্স করবে, আপনাকে জানাবে যে কি হচ্ছে প্রোগ্রেসটা, যে আমরা এতদিনে করছি, এটুক হচ্ছে ল্যান্ডলর্ডের রেসপন্স। এটা অনেক সময় এজেন্সি এনফোর্সমেন্ট থাকে অ্যাজ ওয়েল, যে ল্যান্ডলর্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ল্যান্ডলর্ড দেশের বাইরে, কীরকম ধরনের মানে প্রবলেমটা বাসায়, সেটা হেলথ অ্যান্ড সেফটি নিয়ে অনেক সময় থেকে যায়, যে প্রপার্টি ফিট অবস্থা আছে কিনা, মানে জিনিসটা হতে পারে যে বয়লার নষ্ট, উইন্টারে বয়লার নষ্ট, উইন্টারে স্পেশালি এরকম হয়ে গেছে। এখন ল্যান্ডলর্ড নাই, এজেন্ট এখন ভূমিকা রাখতে হবে। ল্যান্ডলর্ড মানে দেশের বাইরে হলিডেতে ডিসেন্ডার অনেক কিছু করে আসতে পারে, সেখানে একটা ভালো এজেন্ট হলে তাকে এনফোর্স করতে হবে। আমার একটা কোশ্চেন আছে, আই এম সরি আপনাকে, এটা আমার পার্সোনাল কোশ্চেন। আমি একজন সাধারণ মানুষ, আমাদের আশেপাশে এত এজেন্ট, আমি কোনটাকে ভালো বলবো? যার আউটলুক বেশি ভালো তাকে ভালো বলবো, নাকি যা আউটলুক তেমন নাই কিন্তু ভিতরে যে খুব সুন্দর আছে? এটা হাউ আই উইল নো দ্যাট? আপনার এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন, আমি আপনাকে সম্পূর্ণভাবে উত্তর দিয়ে যাচ্ছি না, যেহেতু আমি নিজে একটা এজেন্টের সাথে জড়িত। বাট এখানে জিনিসটা এরকম, আপনাকে দেখে শুনে নিতে হবে যে বিভিন্ন গভর্নিং বডি মেম্বারশিপ, মানে টপ লেভেলে যারা আছে তাদের কাছে যাই ভালো হবে, কারণ এখানে অনেক এজেন্সি আছে ডিফারেন্ট ওয়েতে, আপনাকে মনিটর করে নিতে হবে। আমি হয়তো অন্যভাবে বলতে পারি যে কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা এজেন্ট একে আমরা একটা স্টেজ পর্যন্ত নিতে পারি? এটা আসলে আমি মনে একটু বলা উচিত, প্লিজ সারোয়ার ভাই, এটা আমার ব্যক্তিগত এবং অনেকেরই প্রশ্ন। সবকিছু গ্লিটার করলে তো গোল্ড না, এটা জানতে হবে। অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, সেটা নাম্বার 1। এক্সপেরিয়েন্স দেখতে হবে, যে কোনো স্টেট এজেন্ট কত বছর ধরে অপারেট করছে, স্পেশালি যে এরিয়াতে অপারেট করে তারা হয়তো বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ভাবে ব্যবসা করে না, এক জায়গায় অনেক দিন আছে, হয়তো ব্রাঞ্চ আউট করে। এক্সপেরিয়েন্স আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট, প্লাস কমিটমেন্ট। একজন ল্যান্ডলর্ড দেখবেন অনেক সময় একজন স্টেট এজেন্টের কাছ থেকে গুড সার্ভিস পাওয়ার পরে প্রচুর রেফারেন্স আসে, সেটাও একটা সোর্সেস স্টেট এজেন্টগুলির ক্লায়েন্ট পাওয়ার, সেটাও ইম্পর্টেন্ট। এক্সপেরিয়েন্স আমি মনে করি there is no value of experience. So ultimately আমাদের দর্শকরা যদি একটা এজেন্সির কাছে যান, যে দেখেন যে স্বাভাবিকভাবে আমি যে নর্মালি যদি আমি 5টা বাড়ি বা 50টা বাড়ি মেনটেন করছি, আর একটা এজেন্সি হয়তো 200, 300, 400 বাড়ি মেনটেন করছে, সো উই ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্স ইন বিটুইন ইন দেয়ার স্ট্রেট অ্যাওয়ে। সো আমার মনে হয় যে আমাদের দর্শকরা বাড়ি ভাড়া দেওয়া এবং নেওয়ার আগে যদি এই জিনিসগুলি দেখে নেন, তাহলে হয়তো আপনাদের অনেক প্রবলেমই মিনিমাইজ হয়ে যাবে। আবার চলে আসছি আমাদের বিজ্ঞ আলোচক প্রপার্টি স্পেশালিস্ট কাজী আরিফ ভাইয়ের কাছে। আপনাকে আসতেই কল নিতে হচ্ছে আমাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন ভাই। ভাই আমি
একটা ঘরে 9 বছর ধরে থাকি ভাই। মাশাআল্লাহ। তো আমার ল্যান্ডলর্ড মানে কাজ করে দেয় না আর কি, অনেক দিন ধরে আমরা কমপ্লেন করতেছি কিন্তু কাজ করে না। আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে নিয়েছেন ঘরটা নাকি প্রাইভেটলি নিয়েছেন? না, আমরা প্রাইভেট রেন্টই থাকি আর কি, ওইটা প্রপার্টি বিজনেস করে তারা। ওকে, ওই তাদের করে থাকি। ওকে ওকে, প্রশ্ন করুন। এখন আমি অনেক দিন ধরে সাফার করতেছি ভাই, অনেক মানে কাজ ঘর ডাম্প ঘর, এরপরে আমার ওয়াইফের হেলথের প্রবলেম করতেছে। আর আমাদের এই যে ঘরে ঢোকার সময় যে ডিপোজিট দিছিলাম, ডিপোজিটটাও প্রোটেক্ট করে নাই। এখন আমরা অসহায় হয়ে আর কি একজন সলিসিটার ধরছিলাম লিগ্যাল এইডের। এর আগে আমরা কাউন্সিলে অনেকবার কমপ্লেন করেছি, এরপরে ওই যে অম্বাসমান নাকি যে একটা আছে আর কি, তাদের কাছেও লিখেছিলাম। লাস্ট পর্যন্ত আমরা এমপির কাছেও আমাদের 2 বার চিঠি লিখেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু করতেছে না আর কি। এখন খুব অসহায় হয়ে একজন সলিসিটার ধরছিলাম, তো উনি আমাদের ওই এজেন্টের কাছে বা ল্যান্ডলর্ডের কাছে লিখছিলেন যে তুমি এরকম এরকম করতেছো, কাজ করাইতেছো না, আর ডিপোজিট প্রোটেক্ট করছো কি না এটা সম্বন্ধে আমাকে জানাও। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, তারপরে তারা এই চিঠিটা পাওয়ার পরে তারা তাড়াহুড়া করে ডিপোজিট প্রোটেক্ট করছে। আর আমার ডিপোজিটের পেপারে তারা রং ইনফরমেশন দিছে যে আমি 2005-এ এই ঘরে আসছি, আর তারা ডিপোজিটের পেপারে লিখছে যে 2009-এ আমি ঢুকছি, আমার কাছ থেকে রিসিভ করছে ডিপোজিট। তো এখন এটা সলিসিটারের মাধ্যমে দর্শক, আপনি আপনার যে কথাটা বলেছেন আমি খুব গভীরভাবে মানে চিন্তা করতেছিলাম যে আপনার বিভিন্ন গ্রেডে আপনি ভাগ করে দিচ্ছেন যে আপনি প্রবলেম কি ফেস করছেন। আপনি যদি 2007-এর এপ্রিল মাসের পরে ঢুকে থাকেন, কোনোভাবে যদি প্রুফ করতে পারেন যে আপনি এই বাসাতে এর পরেও আসছেন, বুঝে আপনি বলছেন যে তারা বলছে 2005-এ উঠছেন, আপনি বলছেন 2009-এ উঠছেন, এটার ডিফারেন্সটা যদি হয়ে যায় আপনি ল্যান্ডলর্ডকে মানে বিশেষ তারা বলছে 2009-এ, হ্যাঁ তারা বলছে 2009-এ উনি আসছেন, কিন্তু উনি কিন্তু অনেক আগে আসছেন। উনি কিন্তু অনেক আগে আসছেন, 2005-এ আসছেন। 2007-এর এপ্রিল থেকে ডিপোজিটটা ম্যান্ডেটরি করা হয়েছে, রাখতে হবে গভর্নমেন্ট স্কিমে, যে কোনো 3টা স্কিমের মধ্যে যে কোনো একটাতে রাখতে হবে। যদি না রাখা হয় ল্যান্ডলর্ড অথবা এজেন্টের জন্য সেট পেনাল্টি 3 মাসের মতো যে আপনার রেন্টটা হবে, মানে আপনাকে কোর্ট এটা আপনাকে রায় দিবে যে আপনাকে ফেরত দেওয়া হবে, সেটা আসছে আপনার ডিপোজিট। আপনি বলেছেন বাসার মধ্যে অসংখ্য প্রবলেম, তারা করছে না। অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি তাদেরকে বলেন, আবার বোঝান, যদি তারা না শুনে তাদেরকে একটা মানে দিবেন, একটা ওয়ার্ন দিবেন, যে ওয়ার্নিং এর মতো দিবেন যে আপনারা যদি না করেন আপনি যাচ্ছেন। আপনি যদি সলিসিটার ধরেছেন সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সলিসিটার আপনাকে হেল্প করবে, আপনি কাউন্সিলে যেতে পারেন, আপনি সিটিজেন অ্যাডভাইস বইতে আবার যাবেন, সব দিক দিয়ে আপনি বিভিন্ন মানে হেল্প নিতে পারেন, যেগুলো ফ্রি সার্ভিস। সলিসিটার যেন আপনাকে চার্জ করছে, আমি শিওর আপনাকে হেল্প করছেন, এবং পাশাপাশি আপনি এখানেও যেতে পারেন। আরও যদি আপনার স্পেসিফিক থাকে প্লিজ আমাকে ইমেল অথবা টেক্সট করুন, আমি চেষ্টা করব আপনাকে আরও ডিপসেন্সে জেনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ কলার। ধন্যবাদ কাজী আরিফ ভাই আপনার এই সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক কথা বলার ছিল। গত পর্বের মতো আমরা এই পর্বেও আমাদের যে টেনেন্সি এগ্রিমেন্টটা সেটা শেষ করতে পারিনি, এবং আমাদের যেহেতু অনুষ্ঠানটাই হলো আপনাদের জন্য, আপনাদেরকে জানানোর জন্য, সো আমরা এই টেনেন্সি এগ্রিমেন্টটা নিয়ে যতদিন আমাদের শেষ না হয়, যতদিন পর্যন্ত আপনাদের আমরা মেসেজ পৌঁছাতে না পারি, যদি আমাদের আরো একটা বা দুটো পর্ব নিতে হয়, আমরা কিন্তু আপনাদের সাথেই থাকবো এই টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন propertyshow@banglatv.co.uk, এবং আপনারা টেক্সট করতে পারেন 0755337070907 এই নাম্বারে। আমরা আমাদের বিজ্ঞ আলোচক যিনি আছেন উনি আপনাদের এই প্রশ্নে, আপনাদের প্রত্যেকটা প্রশ্নে সময় নিয়ে সুদূর চিন্তা করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং এতে ইনশাআল্লাহ আপনারা একটা ভালোভাবে
আমি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে আপনাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ করে সারোয়ার ভাই, আপনার এত সময়ের মধ্যেও আপনি সময় করে আসছেন, এত ঝামেলার মধ্যেও। এবং আরিফ ভাই, নিয়মিতভাবে আপনাকেও এবং আপনাকে আগামী অনুষ্ঠানে আবারও নিয়ে আসবো। আপনি যেখানেই থাকুন আপনাকে ধরে নিয়ে আসবো আবার। আমি সারোয়ার ভাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরিফকে ধন্যবাদ জানাচ্ছি। ও এই প্রপার্টি ম্যানেজমেন্টে বহু বছর ধরে আছে ইস্ট লন্ডনে, ও পরিচিত সবার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ, আমাকে অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আমাদের প্রয়োজনে হয়তো আমরা আবারও আপনাকে ডাকতে পারি, আপনি আপনার এই মূল্যবান সময় দিবেন আশা করে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বৃহস্পতিবার রাত 9:30টায় আবার অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।